সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পাস। আকার 7,97,000 কোটি টাকা, 6.7% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য। সাদিক এগ্রোর লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এনবিআর এর চিঠি, দ্রুত তথ্য দেওয়ার নির্দেশ। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চালু হচ্ছে কাল, কর্মবিরতির ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ধনীদের সর্বোচ্চ কর হার 30% থেকে সরে এসে 25%ই রাখা হলো। নানা সমালোচনার মুখেও কালো টাকা সাদা করার সুযোগ থাকলো। এছাড়া গাড়ি আমদানিতে এমপিরাও শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন। এসব ঠিক রেখেই রোববার জাতীয় সংসদে পাশ হলো প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, যেখানে মূল্যস্ফীতি 6.5 ভাগে নামাতে চায় সরকার। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হলো। আয় ব্যয়ে ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা, যা পূরণ করা হবে 1 লাখ কোটি টাকা বিদেশি ঋণে এবং বাকিটা দেশের ব্যাংক ও সঞ্চয়পত্রে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.75%। রোববার সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাশে শুরু হয় অধিবেশন। এ সময় সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের বরাদ্দে 59টি দাবি উত্থাপন করা হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এ সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল তুলে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী। সক্ষমতা বাড়াতে পরের অর্থ বছরে বাড়তি বরাদ্দ চান তিনি। ধাপে ধাপে এগুলোর যেমন ভাতার পরিমাণও বৃদ্ধি পেয়েছে, তেমনি ভাতাভোগী উপকারভোগীর সংখ্যাও প্রসারিত হয়েছে। এবছরও আমরা আমাদের বাজেটে এই ভাতাভোগীর সংখ্যা বেশ খানিকটা আমরা বৃদ্ধি করতে পেরেছি। ছাঁটাই প্রস্তাবে অংশ নিয়ে কয়েকজন সংসদ সদস্য শিক্ষার মান নিয়ে হতাশা তুলে ধরেন। তবে শিক্ষামন্ত্রীর জবাব, যথেষ্ট গুরুত্ব দিয়েই বরাদ্দ রাখা হচ্ছে। সেকশন নাই, টিচার নাই। আমার কথা হলো যে ভবন করলাম, বাড়িঘর ভালো করলাম, পাকা বাড়ি, পাকা পায়খানা, খাওয়ার নাই মানে স্পিকার। এই অবস্থা হলো আজকে শিক্ষার অবস্থা মানে স্পিকার। গবেষণা খাতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম সরকারি যেই বাজেট বরাদ্দ সেটা দেয়া শুরু করেছিলেন, এবং যার ফলে আমরা কিন্তু এর সরাসরি অনেক উপকার দেখেছি, কৃষি উৎপাদন থেকে শুরু করে আজকে আমাদের যে গর্বের পদ্মা সেতু। এবার ব্যক্তি আয়ের সর্বোচ্চ কর 30%, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে কর অব্যাহতি বাতিল, সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব ছিল। কিন্তু এসব কর নীতি থেকে সরে এসে বাজেট পাশের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পাশ হলো আবুল হাসান মাহমুদ আলীর, যা কার্যকর হচ্ছে 1 জুলাই থেকে। খুব ভালো। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব আহসান এইচ মনসুর। জনাব মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটা দেখছিলাম প্রতিবেদনে, বাজেট পাশ হলো, কালকে থেকেই নতুন অর্থ বছর শুরু হচ্ছে। কিন্তু এই বাজেট যখন প্রস্তাব করা হয় তখন ধনীদের উপরে কর হার আয়করে 5% বৃদ্ধি করে 30% করা, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বন্ধ করে দেয়া সহ বেশ কিছু প্রস্তাব ছিল, যেগুলো আসলে শেষ পর্যন্ত কিন্তু টিকলো না এবং সেগুলো বাতিল করেই বাজেট পাশ করা হলো। এগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? এগুলোকে আমি একটা মিশ্রভাবে মূল্যায়ন করব। যেমন সংসদের সংসদের যে গাড়ি নিয়ে ব্যাপারটা, এই জিনিসটা সবসময় বিতর্কিত ছিল, এখনো বিতর্কিত আছে। এবং আমি মনে করি যে কেয়ারটেকার সরকারের সময় এটাকে তুলে দেওয়া হয়েছিল অর্ডিন্যান্স করে, কিন্তু পরে সেটা যখনই পার্লামেন্ট বসলো দেখা গেল সব বিএনপি আওয়ামী লীগ সব এক হয়ে ধনী ভোটে সেটাকে আবার রিইনস্টেট করে ফেললো। এখানে কিন্তু সবাই মানে একই বলে না, সবাই একমত, সব এমপি সাহেবরা, যদিও জনমতটা পুরোটা এটার বিরুদ্ধে, কিন্তু তারা তো জনমতের এখানে মানে করছেন না, আমলে নিচ্ছেন না। যাই হোক, এটা সরকারের সিদ্ধান্ত, এটাই বহুদিন ধরে চলে আসছে, কিন্তু এটা ঠিক নয়। আমি মনে করি যেটা কিছুটা হলেও তাদেরকে কর দিলে ভালো হতো। আর সরকার বলতে পারতো যে তারাও কিছু কর দেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাড়িগুলো
তারা সস্তায় খুব স্বল্প দামে কিনছেন এবং পরে বিক্রি করে দিচ্ছেন, লাভবান হচ্ছেন, এই জিনিসগুলো দৃষ্টিকটু লাগে, এটুকুই। আর 25%-এর আর 30%-এর ব্যাপারে যেটা বললেন সেটা সম্পর্কে আমার মন্তব্য হচ্ছে যে এটা 25-এ থাকাটাই ভালো হয়েছে। কারণ আমাদের দেশে একটা প্রবণতা কি, যারা ট্যাক্স দেয়, যারা ভালোভাবে ট্যাক্স প্রদান করেন, তারা 25% দিচ্ছেন, তার উপর আবার সারচার্জও দিচ্ছেন প্রায় 4 থেকে 5%, কেউ যেটাকে বলে ওয়েলথ সারচার্জ। এইগুলো দিয়ে তাদের কিন্তু করের বোঝা 30-এর কাছাকাছি থাকে ইন এনি কেস। তার উপরে যদি আবার এটাকে 30 করা হতো তাহলে 35-এ চলে যেত। তো সেই জন্য আমি মনে করি যে অন্যান্য দেশের সাথে তাল সঙ্গতি রেখে এটাকে 25-এই রাখাটাই ঠিক আছে। কিন্তু আগামী বছর আবার বলা হচ্ছে এটা বেড়ে যাবে, সেটাকে আমি সমর্থন করি না। আমি মনে করি যে আগামী বছর এটা 25-এই থাকা উচিত। আর যে জায়গাটা আপনি বললেন যে যেখানে কালো টাকা সাদা করার সুযোগটা, এটাকে আমরা তো সবসময় বলি যে এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য না। এটা অর্থনৈতিক কোনো সুবিধা জাতির জন্য আনে না, হয়তো কোনো ব্যক্তি বা পরিবারের জন্য আনে, কিন্তু কারোর জন্য, দেশের জন্য এটা ভালো দৃষ্টান্ত নয়, এবং এটা একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করে। এবং এটা আমি আমি বলবো যারা কর প্রদান করেন তাদেরকে নিরুৎসাহিত করে, তাদেরকে তাদেরকে অপমানই করা হয় এক ধরনের, যে স্টুপিড, তুমি 30% কেন দিচ্ছ, আমরা তো 15% দিচ্ছি, আমরা তো আগে তো দেই নেই। তো আমরা আগে টাকা বাঁচালাম, ফাইনও বাঁচালাম, আবার ন্যায্য টাকাও অর্ধেক করে ফেললাম। তো এগুলো এগুলো আমি মনে করি যে অনৈতিক ব্যবস্থাপনা, এবং এটা থাকা উচিত নয়। এটা শুধুমাত্র কর এটাই না করে না, দুর্নীতিকেও প্রশ্রয় দেয়, কারণ এই টাকাকে প্রশ্নও করা যাবে না। এই ধরনের ব্যবস্থাপনা খুবই ক্ষতিকর আগামী দিনে কর মূল্যস্ফীতি, সংগ্রহের জন্য। তারপরে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট, নানা রকম একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এই অর্থ বছর পার করলো সরকার। আগামী অর্থ বছরের যে রকম নীতি গ্রহণ করা হয়েছে তা মূল্যস্ফীতি সহ বিভিন্ন যে চ্যালেঞ্জ অর্থনীতিতে এখনো বিদ্যমান, সেগুলো মোকাবেলার জন্য কতটুকু যথেষ্ট বলে মনে করছেন? আমি মনে করি যে মনিটারি পলিসি এই মুহূর্তে আনটিল মে, জুনের ডাটা তো আমরা পাইনি, আনটিল মে মাস পর্যন্ত সরকার এবং বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসিটাকে যথেষ্ট সংকুচিত অবস্থায় রেখেছে। মানি খুব টাইট হয়ে গেছে বাজারে, ইন্টারেস্ট রেট তারা ছেড়ে দিয়েছেন, 9-6 থেকে বের হয়ে আসছে। স্মার্ট একটা সিস্টেম চালু করার কথা ছিল, সেটা থেকেও বের হয়ে আসছেন, সেটা দুইটাই ভালো পদক্ষেপ। এটার ফলে এক্সচেঞ্জ রেটটা এখন একটা স্টেবিলাইজড আছে এবং একটা বাজার ভিত্তিকই আছে মোটামুটি। এইভাবে এটাকে চলতে দিতে হবে, এবং এই টাইট মনিটারি পলিসি যদি ধরে রাখতে পারে, তাহলে ইনফ্লেশন হয়তো 6 থেকে 9 মাসের মধ্যেই, 9 মাস বা 10 মাস পরে আমরা হয়তো এটাকে দ্রুত কমতে দেখব। এবং 6.5% এন্ড পয়েন্টে, মানে জুন জুন মাসের পয়েন্ট টু পয়েন্ট 6.5 হওয়াটা অসম্ভব কিছু নয়, খুবই সম্ভব। তবে এখানে একটা বড় তবে আছে, সরকারের ব্যয় মেটানোর জন্য টাকা ছাপানো যাবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যাংকগুলোকে তারল্য সংকটের নাম করে তাদেরকে উদ্ধার কার্যের নামে টাকা ছাপিয়ে যে তারল্য সহযোগিতা দেওয়া হচ্ছে, সেটা টাকা ছাপানোরই সমতুল্য, এবং এটাও কিন্তু টাইট মনিটারি পলিসিকে সিরিয়াসলি আন্ডারমাইন করছে। এই দুটো জায়গা থেকে সরকারকে এবং বাংলাদেশ ব্যাংকে সরে আসতে হবে, তাহলেই আমরা মূল্যস্ফীতিকে কমতে দেখব এবং ধন্যবাদ জনাব এক্সচেঞ্জ হাসান রেটকে এইচ স্টেবিলাইজ। মনসুর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আলোচিত গরুর খামার সাদিক এগ্রোর আর্থিক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর গোয়েন্দা সংস্থা সিআইসি। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। কোম্পানিটির কর ফাঁকির তথ্য অনুসন্ধানে ব্যাংক লেনদেনের তথ্য জানতে চেয়েছেন সংস্থার গোয়েন্দারা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি পাঠানো হয়। সম্প্রতি এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলের কাছে 12 লাখ টাকার ছাগল বিক্রি নিয়ে আলোচনায় আসে সাদিক এগ্রো। সবশেষ রাজধানী মোহাম্মদপুরে অবৈধভাবে খাল দখল করায় সাদিক এগ্রোতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠা রাজস্ব বিভাগের প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে রাজস্ব বোর্ড এ তথ্য জানায়। এর আগে গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে ঢাকার একটি ফ্ল্যাট, 10 কাঠার 2টি প্লট, এছাড়া পরিবারের সদস্যদের নামে 2,55 লাখ টাকা মূল্যের সঞ্চয়পত্র। এই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তার ফ্ল্যাট, 2টি প্লট, সঞ্চয়পত্র সহ 16 কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে।
দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নাম সহ তার আত্মীয় স্বজনের নামে 700টির বেশি হিসাব খোলেন আবু মাহমুদ ফয়সাল। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হচ্ছে কাল। তবে এ স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। ফলে বন্ধ থাকবে ক্লাস, পরীক্ষা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে 1 ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন শিক্ষকরা। সেখানে সোমবার বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। আগামীকালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অংশগ্রহণ করবে না। একই সময়ে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা জানান, এই স্কিম বাস্তবায়ন হলে জুলাই থেকে যোগদান করা শিক্ষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। প্রত্যয় স্কিম এটা বাতিল করা, আমাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এবং সুপার গ্রেড দেওয়া, এই 3টা দাবিতে আমরা আছি। সরকারের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ করছি যে আমাদের এই দাবিগুলো বিবেচনা করে আমাদের যে বিদ্যমান পেনশন ব্যবস্থা আছে সেখানে আমাদেরকে ফেরত দেওয়া হোক। পরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান শিক্ষক নেতারা। 1 জুলাই থেকে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সর্বত্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস থেকে শুরু করে, পরীক্ষা থেকে শুরু করে সব বিষয়ে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। 13 মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বশাসিত, স্বায়ত্তশাসিত পেনশন প্রত্যয় স্কিমে আনার প্রজ্ঞাপন জারির পর থেকেই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি সহ যে নীতিতে জ্বালানি খাত চলছে তা সঠিক নয় বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। এ খাতে দুর্নীতি বন্ধ ও মেগা প্রকল্পগুলো নিয়ে স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন বলেও জানায় কনজিউমার অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ, ক্যাব। রাজধানীর সিডাপ মিলনায়তনে ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এসব কথা উঠে আসে। জ্বালানি খাতের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাবের এই নাগরিক সংলাপ। সংলাপে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সরকার ইচ্ছেমতো বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। বিইআরসির বিদ্যুতের দাম নির্ধারণ করার কথা থাকলেও তা করছে সরকার। চাহিদার সাথে বিদ্যুতের উৎপাদনের কোনো সামঞ্জস্য নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের যা ডিমান্ড, আমাদের যা চাহিদা, সেটার সাথে ম্যানেজ রাখতে হবে, হ্যাঁ, এবং প্রপার প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং মানে কি? পাওয়ার প্ল্যান্ট, ফিউল সাপ্লাই, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, এভরিথিং ধরে আমাকে প্ল্যানিং করতে হবে। বাংলাদেশের মতো দেশে গ্যাসের আধিক্য আছে, মাটির তলে যথেষ্ট পরিমাণ গ্যাস আছে। এটাকে তুলে নেওয়া যে ব্যবস্থাপনা, সেটা যদি সঠিকভাবে করা হতো, তাহলে নাইজেরিয়া বলেন বা যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের মতো বলেন, যে সমস্ত জায়গা যেখানে গ্যাস প্রচুর, সেই ধরনের জায়গার মতোই বাংলাদেশ একটা জায়গা হতে পারত। বক্তারা অভিযোগ করেন, জ্বালানির দাম বাড়ানোর ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতা নেই। পরিবেশের কথা বিবেচনা না করে এ খাতে নতুন নতুন মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। দাম নির্ধারণের জন্য কমিশন তৈরি করে আইন করলেন, তারপরে সময় মতো গাগার রাখার মতো মানবাধিকারের সংজ্ঞা পাল্টিয়ে পদতুলিত করে সেটা রদ করে এবার আমার ইচ্ছা মতো আমি মূল্য বৃদ্ধি করবো। জ্বালানি অধিকারও প্রতিষ্ঠিত হবে, সুবিচারও হবে। সেই আঙ্গিকে এই কথাটা কোনো রেফারেন্স থেকে আনা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে আরও বেশি বিনিয়োগ করা প্রয়োজন বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। সেই সাথে এ খাতের উন্নয়নের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি আইন সংশোধনের দাবি জানান তারা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমেছে 27 পয়েন্ট, লেনদেন হয় 712 কোটি টাকার শেয়ার। এ সময় দর বেড়েছে 67% কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 21.78 পয়েন্ট।
রোববার লেনদেনের শুরুতেই নেতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 10 মিনিটে প্রধান সূচক কমে 65 পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও দিন শেষে DSEX সূচক কমেছে 27 পয়েন্ট, অবস্থান করছে 5328 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 712 কোটি 68 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 68 কোটি টাকা। হাতবদলে অংশে নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 67 প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 268টির, কমেছে 92টির এবং অপরিবর্তিত রয়েছে 38টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে লিন্ডে বিডি, দ্বিতীয় সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং তৃতীয় অবস্থানে আছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম বাংলাদেশ ল্যাম্পস, দ্বিতীয় সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং তৃতীয় অবস্থানে আছে ওয়াটা কেমিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 21.78 পয়েন্ট, অবস্থান করছে 15,066 পয়েন্টে। লেনদেন হয়েছে 624 কোটি 30 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। যুক্তরাষ্ট্রের ডলারের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 117 টাকা 95 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 156 টাকা 61 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 132 টাকা 72 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালেরও, বিনিময় হয়েছে 31 টাকা 59 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 32 টাকা 27 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 386 টাকা 51 পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 25 টাকা 14 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।